50 থেকে 55,000 টাকা বাজেটে একটা বেস্ট ক্যামেরা ফোন কিনতে চান, বাট আপনি স্যামসাং অথবা আইফোন এই দুইটা থেকে একটাতেও যেতে চান না, একটু ভিন্ন কিছু ট্রাই করতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট ক্যামেরা ফোন হচ্ছে এইটা। দিস ইজ ভিভো X200 FE। যদিও কিনা এটার নতুন প্রাইস অ্যারাউন্ড 70,000 টাকা, কিন্তু ইউজড মার্কেটে এখন 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে এটাকে বেস্ট ক্যামেরা ফোন বলাই চলে। কারণ হচ্ছে এই বাজেটে যে আইফোন অথবা স্যামসাং ফোনগুলো রয়েছে কিংবা পিক্সেল, সেগুলো থেকে অনেক গুণে বেটার অপশন হচ্ছে এইটা। কারণ হচ্ছে এইটার পোর্টেড ভাই অস্থির লেভেলের X200 Pro অথবা X200 সেইগুলোর সাথেও মোটামুটি ভালোভাবে কিন্তু কম্পিট করতে পারে। যদিও কিনা এটা একটা এফি ভেরিয়েন্ট, বাট এফি ভেরিয়েন্ট হলেও কিন্তু এটা খুবই প্রিমিয়াম। কারণ আপনি দেখতেই পারতেছেন যে এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক। যদিও কিনা দেখে আইফোনের যে বেস ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোর মতো লাগে, কিন্তু সেইগুলোর থেকেও কিন্তু ক্যামেরা অনেক বেটার। আপনি দেখতেই পাচ্ছেন যে এর ক্যামেরা মডিউলটাও কিন্তু সেগুলো থেকে অনেক বড় মনে হচ্ছে। এই জায়গায় দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে। অবশ্যই এই জায়গায় একটা 3x টেলিফোটো লেন্স থাকছে এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। এই ভিডিওতে এটার ক্যামেরা নিয়ে একটু বেশি কথা হবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই ফোন এখন আপনি কই পাবেন এই ইউজড মার্কেটে? অবশ্যই আপনি পেয়ে যাবেন গ্যাজেট ম্যানে। এই X200 FE অথবা যে কোনো ধরনের ইউজড অথবা ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার জন্য আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেট ম্যানের সাথে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারবেন অনলাইনে। তো তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এনিওয়ে, শুরুতে কথা বলা যাক এটার ডিজাইন নিয়ে। আপনার চোখ বন্ধ করে যদি দুই হাতে দুইটা ফোন দেওয়া হয়, এক হাতে একটা আইফোন 17 অথবা 16 এবং এক হাতে এই ফোনটা, আপনি বুঝতেই পারবেন না যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়। কারণ এটার ডিজাইন অলমোস্ট ওইটার মতোই বলতে পারেন, একদমই বক্সিয়ার ডিজাইনের। বাট যেহেতু এটার নামের পিছনে এফি রয়েছে, আপনার মাথায় হয়তো চিন্তা আসতেই পারে যে এটার মধ্যে প্রচুর পরিমাণের কস্ট কাটিং করা হয়েছে, কিন্তু না ভাই, এটা একদম ফ্ল্যাগশিপ কিলার ফোন বলা চলে। কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে খুব ভালোভাবে টক্কর দিতে পারে এবং কোনো জায়গায় কস্ট কাটিং করেছে কিংবা বিল কোয়ালিটিতে কস্ট কাটিং করেছে এরকম কোনো কিছুই কিন্তু এটার মধ্যে খুঁজে পায় না। যেরকম হচ্ছে এফি সিরিজটারই একটা অল্টারনেটিভ বলতে পারেন আইফোন 17e অথবা স্যামসাংয়ের যে এফি সিরিজ রয়েছে S25 FE, এই টাইপের ফোনগুলো। তো সেইগুলোর সাথে দেখা যায় যে মোটামুটি ভালোভাবেই কিন্তু মানে কম্প্রোমাইজ করা হয় অনেক জায়গায়, কিন্তু এটার মধ্যে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ আমি এখন পর্যন্ত দেখি নাই। আর এই ফোনের সাইজটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। খুবই কম্প্যাক্ট, একদমই মিনি সিরিজের কোনো ফোন না, আবার একদম বড় সড়ো কোনো ফোনও না, একদমই কম্প্যাক্ট ফোন যেটাকে বলে সেইটাই এটা। আমার এই ছোট্ট হাতের মধ্যে খুবই পারফেক্টলি এই ফোনটা মানে গ্রিপ করতে পারতেছিলাম। যদিও কিনা এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটা একটু নিচের দিকে, যার কারণে রিচ করতে একটু প্রবলেম হয়। এটা যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি আনলক করা যেত, কিন্তু এটার মধ্যে ভিভো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে। এটার মধ্যে আলট্রাসনিক ইউজ করলে আর একটু ফাস্ট আনলক হতো, বাট যেটা আছে সেটা খুবই ফাস্ট আনলক হয়। এই জায়গায় যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। এটার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 5000 নিটস, যার কারণে যখন আউটডোরে গিয়ে আপনি ডিরেকশনাল লাইট ইউজ করবেন আপনার কাছে মনে হবে না যে ব্রাইটনেস আর একটু বেশি দরকার, কারণ এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল। আর ডার্ক এনভায়রনমেন্টেও এটাকে ইউজ করে দেখেছি যে ব্রাইটনেসটা অনেক বেশি লো হচ্ছিল, যার কারণে চোখের উপরে খুব বেশি একটা প্রেশার কিন্তু পড়ে না। কিন্তু এই ডিসপ্লেটার যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার চিন বেজেল। আপনি দেখেন যে এটা কতটা সিমেট্রিক্যাল এবং ন্যারো বেজেলের, যার কারণে হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লেই ধরে বসে আছি। একটু দূর থেকে দেখলে মনে হয় যে আইফোনের যে প্রো কিংবা প্রো ম্যাক্স মডেলগুলো রয়েছে সেইগুলোর মতোই ডিসপ্লেটা মনে হয়, মানে উইদাউট ডাইনামিক আইল্যান্ড একটা আইফোনের ডিসপ্লে বলতে পারেন। কারণ এটা ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট, আমার কাছে পার্সোনালি ফ্ল্যাট ডিসপ্লেটাই বেশি ভালো লাগে। বাট এইটা স্যামসাং লেভেলের কালারফুল এবং বিবিড ছিল ডিসপ্লেটা। আমি কিন্তু পার্সোনালি হচ্ছে পিক্সেল এবং নাথিংয়ের ডিসপ্লে খুব বেশি একটা পছন্দ করি না, কারণ সেগুলো কেমন একটু মাটি কালার দেয়, মানে কালারলেস মনে হয় দেখে। বাট এটা কিন্তু অনেক বেশি কালারফুল ছিল। আপনি যদি এটা ইউজ করেন আপনার কাছে মনে হবে যে একটা মানে স্যামসাং টাইপের ডিসপ্লে ইউজ করতেছেন। বাট যদিও কিনা এখন স্যামসাংয়ের সাথে অনেক ডিসপ্লে খুব ভালোভাবে কম্পিট করতে পারে, এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এটার মধ্যে গ্রিন লাইন কিন্তু পড়লে পড়তেও পারে, বাট ওইরকম রেকর্ড এখনো দেখি নাই যে কারো কাছে X200 FEর মধ্যে গ্রিন লাইন পড়ে গেছে। কারণ ভিভোর ফোনগুলোতে গ্রিন লাইন পড়ে যাওয়ার হিস্ট্রিটা কিন্তু অনেক বেশি কম। এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও অনেকটা এগিয়ে আছে। এই জায়গায় মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300 প্লাস যে 4 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং এটা কতটুকু পাওয়ারফুল সেটা আই থিঙ্ক সবাই জানেন অতদিনে। কারণ হচ্ছে এটার মধ্যে অরিজিন ওএস রয়েছে, যদিও কিনা এটা রিলিজ হয়েছিল ফান্টাস ওএসে, বাট পরবর্তীতে আপডেট দিয়ে এটার মধ্যে কিন্তু অরিজিন ওএস দেওয়া হয়েছে এবং ফান্টাস ওএস থেকে কিন্তু অরিজিন ওএসের যে মানে অপটিমাইজেশন বলেন কিংবা ফিচারগুলো বলেন সেগুলো কিন্তু অনেক বেশি বেটার। এবং এটার মধ্যে কিন্তু আপনি মেজর সফটওয়্যার আপডেট পাবেন 4 বছর, তার মানে হচ্ছে এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এসেছিল। 4 বছর যদি আপডেট পান তাহলে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত হচ্ছে যেটার মধ্যে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন। আর অরিজিন ওএস তো দিনে অনেক বেশি বেটার করতেছে, কারণ ভিভো আইকিউ যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু এখন অরিজিন ওএস গ্লোবালি অ্যাভেলেবেল
হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমার হাতে কিন্তু এটার মানে গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে, এটারই একটা চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যায় যেটার নামও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটার নাম হচ্ছে S30 এবং সেটা কিন্তু আরও কম টাকায় পাওয়া যায়। দেখা যাচ্ছে যে নতুনই হয়তো আপনি 50-60 হাজার টাকায় দিয়ে পেয়ে যেতে পারেন। যাই হোক, এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আপনি রেগুলার লাইফে ইউজ করতে গেলে পারফরমেন্স নিয়ে একবারও প্যারা খাবেন না, কিন্তু যদি আপনি একদম স্পেশালি গেমার হয়ে থাকেন, ডেডিকেটেডলি গেমিং করবেন, তাহলেও আপনি এই জায়গায় হতাশ হবেন না, কারণ এটার গেমিং পারফরমেন্সও অনেক বেশি ভালো ছিল। যদিও কিনা গেমিংয়ের জন্য এই ফোনটাকে সাজেস্ট করা যায় না, কারণ এর থেকে আরও কম দামে এর থেকে বেটার পারফরমেন্সওয়ালা স্মার্টফোন কিন্তু পাওয়া যায়। এই ধরনের ফোন যারা কিনবে ক্যামেরা সেন্ট্রিক ফোন, তারা হয়তো বা শখের বসে টাইম পাস করার জন্য টুকটাক গেমিং করে থাকবেন, সেই ধরনের গেমারদের জন্য কিন্তু এটা সাজেস্ট করাই যায়, কারণ ইজিলি যে কোনো ধরনের গেম কিন্তু এটাতে প্লে করা যায়। যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, যার কারণে আপনার ক্যামেরা নিয়ে জানতে বেশি ইন্টারেস্টেড, যার কারণে অন্য ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ডিটেলে কথা বলার কিছু নাই। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটাও 50 মেগাপিক্সেলের এবং এটা 3x এর একটা লেন্স, এবং এইটা দিয়ে কিন্তু ফটোগ্রাফির গেমটাকে চেঞ্জ করে দিয়েছে এই ফোন, যেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনি যদি এর মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখেন যে খুবই ব্রাইট এবং শার্প পিকচার কিন্তু এটা ক্যাপচার করতে পারতেছে, এবং দেখা যাচ্ছে যে ভিভোর ফোনগুলো কিন্তু স্যামসাং টাইপের যে মানে একদম বিবিড স্যাচুরেটেড পিকচারগুলো রয়েছে, একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার, সেই পিকচারগুলো কিন্তু তুলতে পারতেছে। আর দেখলাম এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক বেশি ভালো, শ্যাডো এরিয়াগুলো এবং হাইলাইট এরিয়াগুলোকে খুব ভালোভাবেই কিন্তু এক্সপোজ করতে পারে। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনেও এটা দিয়ে পিকচার তুলে দেখেছি যে মানে ওভার এক্সপোজ করে ফেলা কিংবা শ্যাডো এরিয়াগুলোকে অনেক বেশি ডার্ক করে ফেলার মতো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমি একবারও এটাতে ফেস করে নাই। আর এই ফোনের সাথেও যেহেতু ভিভো জায়াসের সাথে কোলাবোরেশন করেছে, যার কারণে কালার নিয়ে নতুন করে বলার কিছু নয়, আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো করে কালার সেট করতে পারবেন। আপনি চাইলে একদমই ট্রু ন্যাচারাল কালারেও পিকচার ক্যাপচার করতে পারবেন, অথবা একটু বিবিড কিংবা জায়াসের যে সিগনেচার কালার রয়েছে সেই কালারগুলো কিন্তু আপনি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছেন। প্রত্যেকটা লেন্সে কিন্তু জায়াসের কালার আপনি দেখতে পাবেন। দেন যদি আপনি আলট্রাওয়াইডের পিকচারগুলো দেখেন তাহলে আপনি এই জায়গায় কিছুটা হতাশ হবেন, কারণ এই জায়গায় একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে খুব বেশি ডিটেইল কিন্তু ক্যাপচার করতে পারেন। আপনি যদি একটু জুম করেন তখন আপনি ডিটেইলের ঘাটতি এই জায়গায় দেখতে পারবেন। বাট প্রপার লাইট কন্ডিশনে যদি আপনি পিকচার ক্যাপচার করেন তাহলে মোটামুটি ভালো পিকচার কিন্তু তুলতে পারে। বাট একটু লো লাইট কিংবা একটু কমপ্লিকেটেড লাইট সিচুয়েশন হলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো স্ট্রাগল করতে শুরু করে, যার কারণে এটার আলট্রাওয়াইডটা খুব বেশি একটা সুবিধাজনক আমার কাছে মনে হয় নাই। কিন্তু যখন আপনি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ লেন্সটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন দেখবেন যে ভাই গেমটা কিন্তু টোটালি চেঞ্জ করে দিয়েছে, কারণ এইটার পোর্ট্রেটের যে এজ ডিটেক্ট এবং ফেসের যে ডিটেল কিংবা ফেসের যে টেক্সচারগুলো রাখতে পারে সেটা এই বাজেটের কোনো ফোনের মধ্যে রাখতে পারে বলে আমার কাছে মনে হয় না, কারণ এটার পিকচার স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আর এটার পোর্ট্রেট মোডে গেলে আপনি অনেকগুলো ফোকাল লেন্থ পেয়ে যাবেন। এই জায়গায় 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার পর্যন্ত কিন্তু এটার মধ্যে অপশন রয়েছে। বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি 50 মিলিমিটার এবং 85 মিলিমিটার এই ছবিগুলো তুলেছি, এবং এইগুলার ডিটেল এবং শার্পনেস আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এই বাজেটে কিন্তু এখন S25 S25 পাওয়া যাচ্ছে, এবং S25 থেকে পোর্ট্রেটের দিক থেকে অনেক অনেক বেশি বেটার মনে হয়েছে এটার পিকচারগুলো। এবং এই জায়গায় মানে ভিভো ফোন যেহেতু ফেসটাকে একটু ব্রাইট করবে এবং কিছুটা একটু সফট করে, আপনি চাইলে কিন্তু এর বিউটিফিকেশনটাকে অফ করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে ফেসটাকে একটু ব্রাইট করে একদম সোশ্যাল মিডিয়া রেডি পিকচার যেটাকে বলে সেটাই কিন্তু দিচ্ছিল, এবং কালারটাও কিন্তু পোর্ট্রেটের মধ্যে ভালোই একুরেট রাখতে পারে। কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার এজ ডিটেক্ট। কোনো অবস্থাতেই এটার এজ ডিটেক্ট একবারও মিস করতে দেখি নাই, যার কারণে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এইটাই, কারণ ম্যাক্সিমাম মানুষজন এখন পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকে। দেন যদি আপনি এটার ফ্রন্ট ক্যামেরায় আসেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় একটা আবারও 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলে আইডিয়া করতে পারবেন যে আসলে এটার ফ্রন্ট ক্যামেরা থেকে কেমন পিকচার আপনি পাবেন। এটা আই থিঙ্ক কেউ কমপ্লেন করবে না, কারণ 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে অনেক সুন্দর ছবি তোলা যায়। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এটার যে পোর্ট্রেট রয়েছে মানে ফ্রন্ট ক্যামেরা যখন আপনি পোর্ট্রেট ইউজ করবেন সেইটারও কিন্তু এজ ডিটেক্ট অনেক ভালো। দেন যদি আপনি এটার ভিডিও দেখেন তাহলে এই জায়গায় আপনি সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই জায়গায় 8K গিমিক বা এই টাইপের কোনো কিছুই নাই। এটার মেইন লেন্স এবং টেলিফোটো লেন্স দিয়ে কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়। বাট যেহেতু এটার মধ্যে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে, যার কারণে আলট্রাওয়াইডের মধ্যে আপনি 4K এর কোনো অপশন কিন্তু পাচ্ছেন না। এই জায়গায় আপনাকে সর্বোচ্চ হচ্ছে 1080p 30 fps পর্যন্ত লিমিট থাকতে হবে। তো চলুন আউটডোরে গিয়ে এটার একটা ভিডিও টেস্ট করে আপনাদেরকে দেখায় যেটা দিয়ে কেমন ভিডিও করা যায়। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে X200F এর পোর্ট্রেট ভিডিও। আইফোনে আমরা যেটা সিনেম্যাটিক মোডে চিনে থাকি সেটাই হচ্ছে ভিভো এবং স্যামসাং এ তারা এটাকে পোর্ট্রেট ভিডিও বলে, এবং সিনেম্যাটিক মোড থেকে পোর্ট্রেট ভিডিওর নামটাই বেশি সুন্দর এবং বেশি কার্যকর। যাই হোক, এনিওয়ে এটা দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে আপনার এই জায়গায় 1080p 30 fps, তার বেশি ভিডিও কিন্তু আপনি এটা দিয়ে চাইলে করতে পারবেন না। এবং এইটার মানে হোয়াইট ব্যালেন্স কতটুকু কন্ট্রোল করতে পারতেছে বা এক্সপোজার কতটুকু কন্ট্রোল করতে পারতেছে সেটা তিনি বুঝতেই পারতেছেন। আমি একদম সূর্যের অপোজিট সাইড থেকে সূর্যের যে ডিরেকশন রয়েছে সেই ডিরেকশনে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এটার এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন। এখন এইটা দিয়ে যখন আপনি 1x ভিডিও করবেন তখন চাইলে কিন্তু আপনি 3x শিফট করতে পারবেন না, আপনাকে ভিডিওটা
কেটে তারপরে হচ্ছে 3x এ শিফট করতে হবে। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 3x এর রেকর্ড হচ্ছে, আমি শিওর না যে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। যদি 3x এর ভিডিও রেকর্ড করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং যদি আপনি চান তাহলে একটা মাইক্রোফোন চ্যানেল ইউজ করতে পারেন। যেহেতু এখন সিলিকন কার্বনের যুগ, এই ফোনটার বয়স খুব বেশি দিন হয় নাই, 6-7 মাস আগেই হচ্ছে যে মার্কেটে আসছে, কিছুটা বেশি হতে পারে। তো সেই সময় সিলিকন কার্বন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এটা যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট যার কারণে এটার মধ্যে 6500 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং এটার ব্যাটারি ব্যাকআপ বাই ইনসেন লেভেলের ছিল। এইটা থেকে আপনি অনায়াসেই 10 ঘন্টার মতো এসওটি কিন্তু পেয়ে যাবেন। এটাকে আমি রেগুলার লাইফে ইউজ করে দেখেছি যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। একদমই হেভি ইউজ যদি আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে শুরু করি তখন একদিন মোটামুটি পার করে দিচ্ছিল। বাট যদি আপনি একটু লাইট ওয়েট ইউজ করেন, একটু কম ইউজ করেন বা ক্যামেরা কম ইউজ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা 1.5 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। যার কারণে ইউজড মার্কেট থেকেও যদি কিনেন, ব্যাটারি ব্যাকআপটা আপনাকে কখনোই হতাশ করবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে এই 55,000 টাকা অ্যারাউন্ড প্রাইস রেঞ্জ, মানে হচ্ছে ফোনের কন্ডিশনের উপর প্রাইসটা কিছুটা ডিপেন্ড করে এদিক সেদিক হতে পারে। তো অ্যাভারেজে 55,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি এই ফোনটা কিনবেন কিনা? আমার কাছে মনে হচ্ছে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, স্যামসাং এবং আইফোনের বাইরে কিছু দেখতে চান, তাদের জন্য এটা আসলে একটা বেস্ট অপশন। আমার কাছে নিজেরই ভালো লাগতেছে, মনে চাচ্ছে যে 6 মাস ইউজ করি এটা, বাট এটার ইউআইটা আরেকটু বেটার হতে পারতো। এনিওয়ে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।